সিলেটে হত্যা মামলায় বদলি সাজা খাটা ভুট্টোকে অব্যাহতি, মূল আসামি বকুলকে গ্রেপ্তারের নির্দেশ। 7 খুন মামলায় ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে, শিক্ষক লাঞ্ছনার অভিযোগ মামলা হিসেবে গ্রহণের নির্দেশ। আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইস্তেমা, দেশ ও মানুষের শান্তির কামনা। আমন্ত্রণ HRRM দেশ 24-এ, আপনাদের সাথে আছে আমি মাফতুহা মিলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। সিলেটে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামির বদলে জেল খাটা নির্দোষ রিপন আহমেদ ভুট্টোকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সাথে মূল আসামি ইকবাল হোসেন বকুলকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। এতে বলা হয়, টাকার লোভে বদলি সাজা ভোগ করেছেন রিপন আহমেদ ভুট্টো। তাকে এ কাজে প্ররোচিত করার দায়ে অ্যাডভোকেট শাহ আলম ও একজন শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। এছাড়া প্রতারণার অভিযোগে ভুট্টো সহ 4 জনের বিরুদ্ধেও মামলার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হত্যা মামলায় সাজা পাওয়া আসামির বদলে নির্দোষ ব্যক্তি সাজা ভোগ করছেন এমন খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। বিষয়টি তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়। একসাথ হয়ে মানে ওই 3 জনের সাথে একসাথ হয়ে এই স্বেচ্ছায় জেলখানায় গেছে অন্যায় লাভের আশায়। তাকে হয়েছে, সে কিছু টাকা পয়সাও পাইছে এবং বলা হয়েছিল যে সে জেল থেকে বাইর হওয়ার পর 3 মাসে ওকে জেল থেকে বাইর করা হবে, জেল থেকে বাইর হওয়ার পর তাকে বিদেশ পাঠানো হবে। নারায়ণগঞ্জে 7 খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নারায়ণগঞ্জ আদালত থেকে 26 জনের ডেথ রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে পৌঁছায়। নিয়ম অনুযায়ী এটি এখন পেপার বুক হিসেবে তৈরি হয়ে শুনানির জন্য প্রস্তুত হবে। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেছেন, নূর হোসেনের টার্গেট ছিল নিহত সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2 জনেই এলাকায় প্রভাব বিস্তারের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তাদের এই দ্বন্দ্বের বলি হতে হয় নিরীহ 6 জনকে। আর যে 9 জনের মধ্যে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনের বিশাল বাহিনী গড়ে নিয়েছেন, সেই কথাটি এসছে। সেই দ্বন্দ্বের জের হিসেবেই আজকে নজরুল সহ টার্গেট ছিল নজরুলকে হত্যা করতে, যে এই বাকি নিরীহ 6 জন লোককে হত্যা করেছেন নির্মম হত্যা। এদিকে 7 খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সহ 3টি মামলার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জের 2য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে করা 8টির মধ্যে 3টি মামলায় সাক্ষ্য দেন আব্দুর রব, জসিম, সিদ্দির ও কালীপদ সহ 5 জন। একটি অস্ত্র ও 2টি চাঁদাবাজির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আগামী 4 এপ্রিল পরবর্তী দিন ঠিক করেন আদালত। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনাটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটির নথি নারায়ণগঞ্জ থেকে দ্রুত ঢাকা CGM আদালতে পাঠানোরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ক বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, যত ক্ষমতাবানই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন হাতে তুলে নেয়ার অধিকার কারণ নেই। ধর্মীয় অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানো হয়। বিচার বিভাগীয় প্রতিবেদনেও সেলিম ওসমানকে দায়ী করা হয়। শরীয়তপুরে র্যাবের মামলায় গ্রেপ্তার স্পেন প্রবাসী শামীম শিকদারকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে নেওয়া হয়। পরে 1000 টাকা মুচলেকায়
শামীমকে জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গত বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শহরে রাজগঞ্জ সেতু এলাকা থেকে শামীমকে তুলে নেয় র্যাব। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে র্যাব দাবি করে ইয়াবা ও জাল টাকা সহ শামীমকে আটক করা হয়। এর আগে ওই দিন দুপুরে সাদা পোশাকে থাকা এক র্যাব সদস্যের সাথে শামীমের কথা কাটাকাটি হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যার ঘটনায় 2 জনকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিপ্লব ও মুরাদকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং রনিকে 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। গত 17 জানুয়ারি সাতক্ষীরার ধুলি শহরে আমতলা বিলের একটি ঘের থেকে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশ ও জাতির শান্তি কামনায় শেষ হলো এই বছরের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে সকাল 11:15টায় শুরু হয়ে দ্বিতীয় ও শেষ পর্বের আখির মোনাজাত চলে আধা ঘন্টা। মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। টঙ্গীর তুরাগ তীর ছাপিয়ে মানুষের এই ভিড় ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা। আগামী বছর ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 12 জানুয়ারি। তখনও উদয় হয়নি ভোরের সূর্য। ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে চলেছেন টঙ্গীর তুরাগ তীরে। উদ্দেশ্য বিশ্ব ইজতেমায় লাখো মানুষের সাথে শরিক হয়ে দুহাত তুলে মোনাজাত। আখিরি মোনাজাতকে সামনে রেখে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ছিল রাজধানীর নানা অংশে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই যাত্রায় পথের কোনো বাধাই যেন আটকাতে পারেনি মুসল্লিদের। ইসলামের জন্য সবাই তো কষ্ট করে, আমরা একটু করলাম একদিন, বছরে হয়তো একদিন। এটা কষ্ট না, এটা আনন্দ। টাকা খরচ করে হজে যেতে পারবো না, সেজন্য আমরা মনে করি যে এটা আমাদের হজ। তাবলিগ জামায়াতের দ্বিতীয় পর্বের এই আখেরি মোনাজাতে অংশ নিতে জড়ো হন লাখো মানুষ। ইজতেমা ময়দান ছাপিয়ে এই ভিড় ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। বেলা 11:10 তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী ভারতের মৌলানা মোহাম্মদ সাদের পরিচালনায় শুরু হয় মোনাজাত। প্রায় আধ ঘন্টার এই মোনাজাতে দেশ, জাতি আর বিশ্বের সব মানুষের সমৃদ্ধির ফরিয়াদ জানানো হয়। প্রার্থনায় সামিল নানা বয়স আর শ্রেণী পেশার মানুষ। এই ইজতেমার উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া কবুল করে নেন এবং আমাদের দেশে শান্তি দান করেন। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সমস্ত সামনের দিকে যাতে সহি সুন্দরভাবে পবিত্রতা রক্ষা করে চলতে পারি। ফার্সি আর উর্দু বলে, যে বুঝে না, আপনি যদি বাংলা বলা হয় তাহলে একটু ভালো করে মানুষ বুঝে। মোনাজাত শেষে ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। কোনো যানবাহনই ছিল না তিল ধারণের ঠাঁই, তবু কারো মুখে নেই এতটুকু অস্বস্তি। ইসলামের কোনো স্তম্ভ বা অনুষঙ্গের মধ্যে না থাকলেও মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম গণজামায়াত এই বিশ্ব ইজতেমা। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা ভাষার মানুষ এখানে অংশ নেয়। মোনাজাত হয় নানান ভাষায়। আর এখানে অংশ নেওয়া সবচেয়ে বড় অংশ বাঙালি। তাদের দাবি 2 পর্বের একটি অংশে মোনাজাত যেন বাংলায় হয়। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। এই 4RM দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমন্ত্রণ এই 4RM দেশ 24-এ। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা চলে যাচ্ছি সেখানে সরাসরি। অধিকার আদায়ের সংগ্রামের 3 পুরুষকে শেরে বাংলা একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ ভাসানীকে, যাদের অবদান আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। 1975 এর 15 আগস্ট সংগঠিত বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার মহিষী সহধর্মিনী বঙ্গমাতা ফজিলুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, পারভিন জামাল রুজি, ছোট ভাই শেখ আবু নাসের ভগ্নিপতি ও মন্ত্রী আব্দুর রব সাইনিবাদ ও তার পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ।
আমি তাদের সবাইকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি 2004 সালের 21শে আগস্টের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারী নেত্রী আইবি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নিবেদিত প্রাণ নেতা কর্মীকে। একই বছর আততায়ের গুলিতে শহীদ জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসানুল্লাহ মাস্টার এবং 2005 সালের 27 জানুয়ারি তারিখে গ্রেনেড হামলায় শহীদ প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়াকে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। গত বছর এবং এই বছরের শুরুতেই জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিশিষ্ট ব্যক্তিকে আমরা হারিয়েছি তাদেরকেও আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এদের মধ্যে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব এনামুল হক মুস্তফা শহীদ, সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব মুস্তফা ফারুক মোহাম্মদ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব প্রমোদ মানকিন, সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির, দশম জাতীয় সংসদের সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মঞ্জুরুল ইসলাম লিটন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, তৎকালীন প্রাদেশিক পরিষদ ও গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক উপদেষ্টা, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, আইনজীবী ও সমাজসেবক। আমি তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। দর্শক, বছরে প্রথম অধিবেশনে জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সেখানে সরাসরি ছিলাম। চলে যাচ্ছে পরের খবরে। স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের মেয়ের প্রতিষ্ঠিত ময়মনসিংহের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দুপুরে প্রতিষ্ঠানটির গেটে নোটিশ টাঙিয়ে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। মোনায়েম খানের মেয়ে নাসরিন মোনায়েম 1996 সালে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় অন্বেষা নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করেন। এতে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী মোনায়েম খানকে শহীদ আখ্যা ও স্কুলের মনোগ্রামে চাঁদ তারা ছবি ব্যবহারে তোলপাড় শুরু হয়। এছাড়া এই প্রতিষ্ঠানে কখনো পালন করা হতো না জাতীয় দিবস। অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে কোনো অনুমোদন না থাকা, প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয় বিধিবিধান অনুসরণ না করা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো ইতিহাস অন্তর্ভুক্ত না থাকার সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে যাই। মেহেরপুরে দুরারোগ্য ব্যাধি ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত একই পরিবারের 3 সদস্যের চিকিৎসায় মেডিকেল টিম গঠন করেছেন সিভিল সার্জন। সকালে সিভিল সার্জন ডক্টর রাশেদা সুলতানার নেতৃত্বে 3 সদস্যের একটি টিম রোগীদের বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের খোঁজ খবর নেওয়া হয়। চিকিৎসকরা জানান তারা নিজেরাও সার্বক্ষণিক ওই 3 রোগীকে পর্যবেক্ষণ করবেন। এর আগে জেলা প্রশাসন থেকে একটি মেডিকেল টিম গঠন করে তাদের রিপোর্ট স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে। HRRM দেশ 24 নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ HRRM দেশ 24-এ। বরগুনার আমতলীতে ইদি আমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন সব শ্রেণীর পেশার মানুষ। এতে খুনিদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এরপর স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তারা। গত 6 জানুয়ারি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাজারখালীতে শ্বাসরোধে হত্যা করা হয় ইদি আমিনকে। এর আগে তাকে কুপিয়ে জখম ও অ্যাসিড ঝলসে দেওয়া হয় তার শরীর। গ্রাম বাংলায় কত খেলাই না আছে, তেমনি একটি পোলো বাইচ। পৌষ মাঘে জলাশয়ে যখন পানি কমতে থাকে তখনই জমে ওঠে এই আয়োজন। টাঙ্গাইলে সম্প্রতি হয়ে গেল পোলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। আবহমান বাংলার এই এক অন্যরকম উৎসব। চিরচেনা গ্রাম বাংলার এই ছবি টাঙ্গাইলের। মাছ ধরার পলো হাতে জলাশয়ের শত শত শিকারী। কারো পলোতে ধরা পড়ছে শোল,
কারো পলতে বোয়াল। শুষ্ক মৌসুমে অল্প পানির জলাশয়ে এই উৎসবে মাতেন মৎস্যজীবীরা। পাড় থেকে যাদের উৎসাহ দেন অনেকে। দাদার কাছ থেকে শুনতাম যে গ্রামে এরকম ঐতিহ্য হয় যে মাছের সমাহার টমার হয়, কিন্তু আজকে নিজের চোখে দেখে এটা অনেক আনন্দ উপভোগ করতেছি। আমার ছোট বাচ্চারাও নিয়ে আসছি আমি দেখার জন্য, তারাও দেখাইতেছি, সেও খুব খুশি। আমার মনে হচ্ছে যে আমি যদি এখানে নেমে মাছ ধরতে পারতাম তাহলে আমার আরো বেশি আনন্দ লাগতো। একটা সময় দেশের আনাচে কানাচে হতো মাছ ধরার এই উৎসব। সময়ের পালা বদলে পাল্টেছে উৎসবের সেই রং। তারপরও ঐতিহ্যের এই উৎসব আয়োজনে আন্তরিকতার ঘাটতি নেই। প্রতি শনিবার এবং মঙ্গলবার সবাই একাত্রভাবে আমোদ করি, ফুর্তি করি, মাছ মারি। মঙ্গলবারে আরে ডোলদা দেই যে শনিবারে অমুক বিল বাইশ দিমু, আমরা শনিবারে অমুক বিলে যাবান, সব জনগণ উপস্থিত হয়, আমরা এইভাবে মাছগুলো মারি। দর্শকের দেখে আমরা ফুর্তি পাই, মা বাপ নিয়ে ছেলে পেলে নিয়ে সবাই রান্না করে আমরা খাই। নতুন প্রজন্মকে এই উৎসবের সাথে পরিচয় করে দিতে স্থানীয় প্রশাসনের কার্যকরী উদ্যোগ চান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল HRRM দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।